হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের বিএসসি সেকেন্ড সেমিস্টার মাইনর আর মেজর পেপার 1 যে সিলেবাস রয়েছে বেঙ্গলি, সেখানে তোমাদের কাব্য সাহিত্য রয়েছে, নাট্য সাহিত্য রয়েছে, কথা সাহিত্য রয়েছে। বিভিন্ন এই সাহিত্যগুলোর মধ্যে যে লেখকদের অবদান সেগুলো সম্পর্কে আমি আলোচনা করেছি। তোমরা আমাকে বলেছিলে শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করতে, সেই কারণে এর আগের দিন ক্লাসে কিন্তু আমি তোমাদের যে গদ্য সাহিত্য রয়েছে সেই গদ্য সাহিত্য থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করেছি। আর আজ আমি তোমাদের যে কাব্য সাহিত্য রয়েছে সিলেবাসে, সেই কাব্য সাহিত্য থেকে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। আগের ক্লাসটি না দেখে থাকলে অবশ্যই দেখে আসবে। আর যে কয়েকটি শর্ট কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব, অতি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন কিন্তু তোমাদের জন্য এগুলো, তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? আর আমি যে কটা বলবো সেই কটা কিন্তু তোমরা একটু খাতায় লিখে নেবে, যাতে তোমাদের এক্সামের আগে সেটা দেখে পড়ে গিয়ে তোমরা লিখে আসতে পারো, ঠিক আছে? দেখো, এক এক করে আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে শুনে শুনে যদি বুঝতে না পারো। দেখো, প্রথম কোশ্চেন 1 নম্বর, সেটা হচ্ছে যুগ সন্ধির কবি হিসেবে কে পরিচিত এবং তাকে কেন যুগ সন্ধির কবি বলে? কাব্য সাহিত্য থেকে কিন্তু প্রথম কোশ্চেন, এটা তোমাদের ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভিআইপি, ঠিক আছে? এটা মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, এটা অবশ্যই তোমরা পড়ে যাবে। যুগ সন্ধির কবি হিসেবে কে পরিচিত? দেখো, অ্যান্সারটা হচ্ছে ঈশ্বরগুপ্ত যুগ সন্ধির কবি হিসেবে পরিচিত। এবং তাকে কেন যুগ সন্ধির কবি বলে? তার কারণ হচ্ছে ঈশ্বরগুপ্তের কাব্যে প্রাচীন এবং আধুনিক দুই যুগের মেলবন্ধন লক্ষ্য করা যায়, তাই কিন্তু আমরা দেখবো তাকে যুগ সন্ধির কিন্তু কবি বলা হয়। দেখো, পরে কোশ্চেন, আমি যে কটা বলবো সে কটাই তোমরা দাগাবে, ঠিক আছে? দেখো, পরের কোশ্চেন আছে, ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকাটির নাম কি এবং পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 2 নম্বর কোশ্চেন তোমরা লিখবে, ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকাটির নাম হচ্ছে সংবাদ প্রভাকর, আর এই পত্রিকাটি 1831 খ্রিস্টাব্দে কিন্তু প্রকাশিত হয়, ঠিক আছে? এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট আছে, তোমরা কিন্তু দেখে নেবে, এই পত্রিকাগুলোর কিন্তু আসে বিভিন্ন কবিতা। দেখো, তারপর বলেছে দেখো, তারপর তোমরা দাগাবে, ঈশ্বরগুপ্তের লেখা দুটি গ্রন্থের নাম উল্লেখ করো। একটা রয়েছে কালী কীর্তন, আরেকটা রয়েছে ভারতচন্দ্র রায়ের জীবন বৃত্তান্ত, ঠিক আছে? ঈশ্বরগুপ্তের লেখা দুটি গ্রন্থের নাম আবার বলছি, কালী কীর্তন, আরেকটা রয়েছে ভারতচন্দ্র রায়ের জীবন বৃত্তান্ত, ঠিক আছে? পরের কোশ্চেন তোমরা লিখবে, পরের কোশ্চেন হচ্ছে মধুসূদনের 3টি কাব্যের নাম উল্লেখ করো। আবার বলছি, মধুসূদনের 3টি কাব্যের নাম উল্লেখ করো। একটা রয়েছে মেঘনাদ বধ, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? মাইকেল মধুসূদন দত্তের 3টা কাব্যের নাম তোমরা কিন্তু লিখে নেবে। দেখো, রয়েছে মেঘনাদ বধ, বীরাঙ্গনা আর ব্রজাঙ্গনা কাব্য, এই 3টা কাব্য কিন্তু তার লেখা বিখ্যাত কাব্য, ঠিক আছে? পরের কোশ্চেন তোমরা লিখবে, তিলোত্তমা সম্ভব এই কাহিনীটি মধুসূদন কোথা থেকে সংগ্রহ করেছে? ঠিক আছে, তিলোত্তমা সম্ভব এই কাহিনীটি মধুসূদন কোথা থেকে সংগ্রহ করেছে? এই কাহিনীটি মধুসূদন মহাভারতের আদি পর্ব থেকে কিন্তু সংগ্রহ করেছে, যেটা আমরা দেখবো অমিত্রাক্ষর ছন্দে কিন্তু লিখেছে। এটা কিন্তু মধুসূদনের বিখ্যাত তিলোত্তমা কাব্য, ঠিক আছে? এটা তোমরা দেখে নেবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। পরের কোশ্চেন তোমরা দেখবে, মধুসূদন আবিষ্কৃত নবছন্দের নাম কি এবং মধুসূদন কোন কাব্যে এটি প্রথম ব্যবহার হয়? আমরা দেখবো অমিত্রাক্ষর ছন্দ, তিলোত্তমা সম্ভব কাব্যে কিন্তু এই ছন্দের প্রথম ব্যবহার হয়ে থাকে। দেখো, পরের কোশ্চেন তোমরা দেখবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, মধুসূদনের শ্রেষ্ঠ কাব্য কোনটি? আমরা দেখবো মেঘনাদ বধ কাব্য, মধুসূদনের লেখা একটি শ্রেষ্ঠ কাব্য, সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য, যে কাব্যটি 9টি স্বর্গ রয়েছে, ঠিক আছে? এই যে কটা শর্ট কোশ্চেন আমি বলছি মুখে মুখে বারবার বলে দিচ্ছি, তোমরা কিন্তু খাতা লিখে নেবে যদি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে? দেখো, পরের কোশ্চেন তোমরা লিখবে, মেঘনাদ বধ কাব্য কোন ধরনের কাব্য এবং কাব্যটি কবে প্রকাশিত হয়? আমরা দেখবো মেঘনাদ বধ কাব্য হচ্ছে মহাকাব্য, আর এই মেঘনাদ বধ কাব্যটি 1861 খ্রিস্টাব্দে কিন্তু প্রকাশিত হয়। চাইলে তোমরা কিন্তু পাশে লিখে দেবে, ঠিক আছে? মানে মধুসূদনের শ্রেষ্ঠ কাব্য হচ্ছে মেঘনাদ বধ কাব্য, এই কাব্যটি 1861 সালে প্রকাশিত হয়, আর কাব্যটি হচ্ছে এটা একটা মহাকাব্য, আর এটির মধ্যে 9টি স্বর্গ কিন্তু আমরা দেখতে পারবো। দেখো, পরে কোশ্চেন তোমরা লিখবে, মেঘনাদ বধ কাব্যের ঘটনা কদিনের এবং কাব্যের 2টি নারী চরিত্রের নাম উল্লেখ করো। আমরা দেখবো মেঘনাদ বধ কাব্যের ঘটনা
থেকে 2 রাত্রি, ঠিক আছে, 3 দিন 2 রাত্রি। আর এই দুটি নারী চরিত্রের নাম হচ্ছে এই মেঘনাদ বধ কাব্যের, একটা হচ্ছে চিত্রাঙ্গনা আর একটা হচ্ছে প্রমীলা, ঠিক আছে। দেখো পরের কোশ্চেন তোমরা দেখবে, পরের কোশ্চেন তোমরা লিখবে ব্রজাঙ্গনা। ব্রজাঙ্গনা কাব্যটি কবে প্রকাশিত হয়, এটি কোন ধরনের কাব্য? আমরা দেখব ব্রজাঙ্গনা যে কাব্যটি রয়েছে এই কাব্যটি 1862 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটা একটা পত্রকাব্য, ঠিক আছে। যে কটা কোশ্চেন আমি বলছি সে কটাই শুধুমাত্র লিখবে। দেখো পরের কোশ্চেন তোমরা লিখবে ব্রজাঙ্গনা কাব্য মধুসূদন কাকে উৎসর্গ করেন এবং কাব্যটি কটি পত্র রয়েছে? আমরা দেখব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তিনি এই ব্রজাঙ্গনা কাব্যটি উৎসর্গ করেছেন এবং কাব্যটি 11টি পত্রকাব্যে কিন্তু রয়েছে। পরের কোশ্চেন তোমরা লিখবে শ্রীকৃষ্ণের বংশীধ্বনি মধুসূদন কোন কাব্যে শুনিয়েছেন? এই ব্রজাঙ্গনা কাব্যে কিন্তু তিনি শ্রীকৃষ্ণের যে বংশীধ্বনি এটা কিন্তু তিনি শুনিয়েছেন, ঠিক আছে। পরের কোশ্চেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি যেগুলো বলে দিচ্ছি বেশি ইম্পর্টেন্ট, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু সাইডে তোমরা লিখে নেবে। যে ভোরের পাখি হিসেবে কাকে চিহ্নিত করা হয় এবং কেন এই উপমা দেওয়া হয়? এর আগে আমি বলেছি যুগসন্ধির কবি, এরপরে বলছি ভোরের পাখি হিসেবে কাকে চিহ্নিত করা হয়, কোন কবিকে চিহ্নিত করা হয় এবং কেন? বিহারীলাল চক্রবর্তীকে বলা হয় ভোরের পাখি এবং রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই উপাধি তাকে দেন। দেখো পরের কোশ্চেন তোমরা লিখবে বিহারীলালের শ্রেষ্ঠ কাব্য কোনটি এবং কাব্যটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? আমরা দেখব সারদা মঙ্গল, এটা বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য এবং এই কাব্যটি 1879 খ্রিস্টাব্দে কিন্তু প্রকাশিত হয়। তারপরে আমরা দেখব সারদা মঙ্গল কাব্য কয় প্রকার বিরহ রয়েছে? এখানে আমরা দেখব 3 প্রকার বিরহ। এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, বেশ কয়েকটা আমি বলছি, প্রত্যেকটা তোমরা দেখে গেলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো 3 প্রকার বিরহের নাম উল্লেখ রয়েছে, একটা হচ্ছে মৈত্রী বিরহ, আরেকটা প্রীতি বিরহ, আর একটা হচ্ছে সরস্বতী বিরহ, ঠিক আছে। পরের কোশ্চেন তোমরা দেখবে বিহারীলালের 4টি কাব্যের নাম উল্লেখ করো। রয়েছে সাধের আসন, সারদা মঙ্গল, বন্ধু বিয়োগ এবং নিসর্গ সন্দর্শন। আমরা দেখি প্রত্যেকটা যে বিহারীলাল চক্রবর্তী বা বিভিন্ন যে কবিরা রয়েছে তাদের কিন্তু কাব্যের নামগুলি উল্লেখ করতে বলে, নামগুলো কিন্তু তোমাদের আসে, ঠিক আছে। এই জায়গাটাও দেখে নেবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। পরের কোশ্চেন দেখো রয়েছে পদ্মা নদীর তীরে কাব্যগুলির উল্লেখ করো। দেখো পদ্মা নদীর তীরে যে কাব্যগুলি রয়েছে এগুলো হচ্ছে সোনারতরী, তারপর চিত্রা, চৈতালি, এগুলো কিন্তু আমরা দেখতে পারবো এই কাব্যগুলি, ঠিক আছে। দেখো পরের কোশ্চেন তোমরা দেখবে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পর্বের 3টি কাব্যের নাম উল্লেখ করো। এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে তোমাদের কাব্য সাহিত্য থেকে। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পর্বে 3টি কাব্য রয়েছে, একটা হচ্ছে গীতাঞ্জলি, আরেকটা হচ্ছে গীতিমাল্য, আরেকটা রয়েছে গীতালি। সালগুলো দেখে নেবে, সাইডে দেওয়া রয়েছে। গীতাঞ্জলি 1911, গীতিমাল্য এটা হচ্ছে 1914, আর গীতালি এটা হচ্ছে 1915, ঠিক আছে। দেখো পরের কোশ্চেন তোমরা দেখবে কাজী নজরুল ইসলামের কাব্য কোন চেতনার প্রকাশ লক্ষ্য করা যায় এবং কাজী নজরুল ইসলামের প্রথম কাব্য কোনটি? আমরা দেখব অগ্নিবীণা, এটা তার লেখা, কাজী নজরুল ইসলামের লেখা প্রথম কাব্য অগ্নিবীণা। এই কাব্যে আমরা দেখব বিদ্রোহী চেতনা, এই বিদ্রোহী চেতনার কিন্তু তিনি উন্মেষ ঘটিয়েছিলেন। সালটা দেখবে সাইডে দেওয়া রয়েছে। দেখো পরের কোশ্চেন তোমরা লিখবে নজরুল ইসলামের 3টি কাব্যের নাম উল্লেখ করো। তার সাথে সাথে প্রত্যেকটা কবির আমি বলেছি কাব্যের নামগুলো তোমাদের কিন্তু এসে থাকে শর্ট কোশ্চেনে। দেখো নজরুল ইসলামের 3টি কাব্যের নাম, একটা রয়েছে অগ্নিবীণা 1922, সাম্যবাদী 1925, সর্বহারা 1926, ঠিক আছে। এবং নজরুলের শ্রেষ্ঠ কাব্য সাইডে সাইডে পারলে পরে লিখে নেবে, ঠিক আছে। তার শ্রেষ্ঠ কাব্য হচ্ছে হলো তার শ্রেষ্ঠ কবিতা কোনটি, তার শ্রেষ্ঠ কবিতা কোনটি এবং কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? আমরা দেখব তার শ্রেষ্ঠ কবিতা হচ্ছে বিদ্রোহী। আমরা দেখব অগ্নিবীণা কাব্যের কিন্তু অন্তর্গত এই বিদ্রোহী কবিতা, ঠিক আছে। দেখো পরের কোশ্চেন তোমরা, আমি যে কটা বলবো শুধুমাত্র সেই কটা কিন্তু লিখবে। জীবনানন্দের শ্রেষ্ঠ কাব্য কোনটি এবং এই কাব্যের 2টি কবিতার নাম উল্লেখ করো। সেটা হচ্ছে বনলতা সেন, যেটা 1942 সালে তিনি লিখেছেন। আমরা দেখবো এই কাব্যটি 2টি কবিতার নাম, একটা হচ্ছে বনলতা সেন, আরেকটা হচ্ছে সুচেতনা, ঠিক আছে। পরের কোশ্চেন তোমরা লিখবে ঈশ্বর গুপ্তের সম্পাদিত পত্রিকাটির নাম কি? প্রত্যেকটা কবির পত্রিকাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। ঈশ্বর গুপ্তের সম্পাদিত পত্রিকাটির নাম হচ্ছে সংবাদ প্রভাকর। লাস্ট আর 3-4টা রয়েছে, তোমরা লিখে নাও। সেটা হচ্ছে মধুসূদন দত্তের প্রথম কাব্য, ঠিক আছে। মধুসূদন দত্তের প্রথম কাব্য সেটা হচ্ছে তিলোত্তমা সম্ভব। এর আগে বলেছি এই মধুসূদন দত্তের এটা কি একটা পত্রকাব্য।
পরের কোশ্চেন তোমরা লিখবে বিহারীলালের শ্রেষ্ঠ কাব্য কোনটি, সেটা হচ্ছে সারদা মঙ্গল, ঠিক আছে। তারপরে কোশ্চেন লিখবে বিহারীলালের প্রথম গ্রন্থ কোনটি, সেটা হচ্ছে স্বপ্ন দর্শন। বিহারীলালের প্রথম গ্রন্থ হচ্ছে স্বপ্ন দর্শন। লাস্ট কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা দেখে নেবে, সেটা হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্তের 4টি কাব্যের নাম উল্লেখ করো। রয়েছে সবিতা, সন্ধিবীক্ষণ, বেনু ও বীণা আর হোমশিখা। এই 4টা কিন্তু সত্যেন্দ্রনাথের বিখ্যাত 4টা কাব্যের নাম, ঠিক আছে। যে কটা কোশ্চেন আমি বললাম তোমরা একটু স্টপ করে করে দেখে নেবে। আমি কিন্তু মুখে আলোচনা করেছি, স্ক্রিনে যদি না বুঝতে পারো মুখে আমি বলে দিয়েছি, তোমরা একটু খাতায় নোট ডাউন করে নেবে, ঠিক আছে। তো আজকে এই কোশ্চেন নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল। আলোচনাটা আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদেরকে বলি, তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেখবে আমাদের ডেসক্রিপশনে 2টো নাম্বার দেওয়া আছে, হেল্পলাইন নাম্বার, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে সেই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।